টং দোকানের চা বিস্কুট ড্রাই কেকেও নতুন ভ্যাট আরোপ। শ্রমজীবীর নাস্তা বাচ্চার টিফিনেও গুনতে হবে বাড়তি খরচ। দেশে দারিদ্র্যের হার বেড়ে 19.2%। সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর, ধনী থানা ঢাকার পল্টন আর জেলা নোয়াখালী। এবং কুড়িগ্রামের চাহিদার তুলনায় আলুর উৎপাদন বেশি, রপ্তানি হচ্ছে মালয়েশিয়া, নেপালে। লোকসান কমায় কৃষকের স্বস্তি। স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। বিস্কুট, কেক, আচার, জুস সহ প্রক্রিয়াজাত অনেক ভোগ্যপণ্যের সাথে নতুন করে ভ্যাট যুক্ত হচ্ছে আরও 10%, যা নিম্ন আয়ের ভোক্তাদের দুর্ভোগ বাড়াবে, কমবে ক্রয় ক্ষমতাও। উদ্যোক্তারা বলছেন, চাহিদা না থাকলে উৎপাদনে আগ্রহ হারাবেন শিল্প মালিকরা। আর একজন অর্থনীতি বিশ্লেষক বলছেন, রাজস্ব বাড়াতে গিয়ে যেন কোনো শিল্প ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও নজর রাখতে হবে এনবিআরকে। রিয়াদ সুমনের বিশেষ রিপোর্টে বিস্তারিত। দুধ চিনি মেশানো গরম গরম এক কাপ চা, সঙ্গে 5-10 টাকার প্যাকেটজাত বিস্কুট, টোস্ট কিংবা ড্রাই কেক পরিপূর্ণতা আনে চায়ের আড্ডায়। হরহামেশাই এমন দৃশ্যের দেখা মিলে গ্রামের টং দোকানে। কৃষক, শ্রমিক কিংবা নিম্ন আয়ের মানুষ 15-20 টাকায় সুযোগ পান সহজে ক্ষুধা নিবারণের। তবে এসব বিস্কুট, টোস্টের মতো খাদ্যপণ্যেও নজর সরকারের রাজস্ব বিভাগের। গেল 9 জানুয়ারি বিস্কুট, কেক, আচার, চাটনি, টমেটো সস, কেচাপ সহ প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের উপর 15% ভ্যাট ও সম্পূরক শুল্ক বসিয়েছে সরকার, যা আগে ছিল 5%। ভ্যাটের এই বাড়তি চাপ সরাসরি প্রভাব ফেলবে পণ্যের দামে। একটা চা আর একটা বিস্কুট খেলে আমাদের 15 টাকার মতো হয়ে যায়। এখন শুনলাম যে দাম বাড়বে। সকাল আগে যেখানে আমার 50 টাকা লাগতো, এখন লাগবে 150 টাকা। নতুন এই শুল্ক ও ভ্যাট হার কার্যকর হলে 5 টাকার বিস্কুট হবে 7 টাকা, 10 টাকার বিস্কুট 13 টাকা, 20 টাকার জুস 25 টাকা, আর 25 টাকার জুসের দাম গিয়ে দাঁড়াবে 33 টাকায়। ফলে শ্রমজীবীর নাস্তায় কিংবা বাচ্চার টিফিনে গুনতে হবে বাড়তি খরচ। এই যে টিফিন বিস্কিটটা আগে কিনতাম 8 টাকা, এখন তো 12 টাকা। বাচ্চা একটা চিপস কিনা দাও, একটা বিস্কুট কিনা দাও। আমরা কামাই করি 2 টাকা, আমরা 5 টাকা কেমনে খরচ করব? হঠাৎ করে ভ্যাটের এই বৃদ্ধি ব্যবসায়িক গতিশীলতায় ছন্দ পতন ঘটাবে বলে মনে করছেন উদ্যোক্তা ও বিশ্লেষকরা। এখানে যদি আমরা অযথা ট্যাক্সের বোঝা বাড়িয়ে দিই, তাহলে বোধহয় মানুষ কিন্তু এই দেশের সুন্দর সুন্দর পণ্য যেটা আমরা উপভোগ করতে পারি, এই পণ্য উপভোগ করবে না, এবং আম জনতার হাতের বাইরে নাগালে চলে যাবে হচ্ছে দেশের স্বল্প মূল্যের পণ্য সামগ্রীগুলো। আমাদের ইনফ্লেশন কিন্তু একটা উচ্চ মাত্রায় আছে, সেটাকে সিঙ্গেল ডিজিট আনার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। তার উপর আবার ভ্যাটের প্রকোপটা যদি হয় তাহলে সমস্যা তৈরি করবে। বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, ঋণের উচ্চ সুদহার, ঋণপত্রের জটিলতা, ডলার সংকট সব মিলে চলমান অস্থিরতায় ভ্যাট বৃদ্ধি হলে অনেকেই ব্যবসা গুটিয়ে নিতে হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। ভ্যাট যখন গভর্নমেন্ট বাড়ায় তখন আমরা অবশ্যই আমাদের ওই পরিমাণ কস্ট আমরা মালের উপরে বাড়াতে হয়, প্রোডাক্টের উপরে কস্ট ইনক্লুড করতে হয়। করলে তখন কস্ট বাড়ে। কস্ট বাড়লে ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, অনেকেরই পক্ষে এটা ক্রয় করা সম্ভব হয় না। ভারত, পাকিস্তান সহ পার্শ্ববর্তী দেশগুলোতে প্রক্রিয়াজাত খাদ্যের উপর এমন বাড়তি ভ্যাটের চাপ নেই বলেও দাবি ব্যবসায়ীদের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। আমদানি ফলের উপর বাড়তি সম্পূরক শুল্ক না কমালে 4 ফেব্রুয়ারি থেকে সারা দেশে ফল সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে বাদামতলী ফ্রুট মন্ডি এলাকায় প্রতিবাদী মানববন্ধন করে এই ঘোষণা দেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। আড়তদার, রপ্তানিকারক সহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা তাদের দাবি, 20% সম্পূরক শুল্ক বাড়িয়ে 30% করায় ফল বিক্রি ব্যাপকভাবে কমে গেছে। তাই রমজানের আগে ফলের বাজার স্বাভাবিক রাখতে বাড়তি শুল্ক প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের। ফল আমদানিকারক, আড়তদার সহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা মানববন্ধন করে জানান, ফলের উপর সম্প্রতি নতুন অধ্যাদেশে যে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে তা প্রত্যাহার করতে হবে। 3 তারিখ পর্যন্ত যদি সরকার আমাদের এই দাবিকে মেনে নেয়, এই সম্পূরক শুল্ক প্রত্যাহার করে, তাহলে আমরা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারবো। অন্যথায় 4 তারিখ থেকে আমরা মাল ডেলিভারি করতে পারবো না।
তৃতীয়বারের মতো সময় বাড়ল আয়কর রিটার্ন জমা দেওয়ার। সাধারণ করদাতারা আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন, আর কোম্পানি করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন আগামী 16 মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার আলাদা দুটি আদেশে এই তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড। এতে বলা হয় 2024-25 করবর্ষে ব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিলের শেষ দিন নির্ধারিত ছিল 30 নভেম্বর। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথমে 1 মাস সময় বাড়িয়ে 31 ডিসেম্বর করা হয়। পরে নতুন করে সময় বাড়িয়ে ব্যক্তি করদাতাদের জন্য সেটি আগামী 31 জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করে এনবিআর। এবার আরও 16 দিন বাড়িয়ে 16 ফেব্রুয়ারি পর্যন্ত সময় ঠিক করা হয়েছে। কোম্পানি করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ও 15 ফেব্রুয়ারির বদলে আগামী 16 মার্চ করা হয়েছে। দেশে দারিদ্র্যের হার 0.50 বেড়ে 19.2% হয়েছে এবং দেশের সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর আর সবচেয়ে গরিব উপজেলা মাদারীপুরের ডাসার। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র 2022-এ এই তথ্য উঠে এসেছে। দেশের সবচেয়ে ধনী থানা ঢাকার পল্টন, আর জেলা হিসেবে সবচেয়ে ধনী নোয়াখালী। দেশের অন্যতম প্রধান সমস্যা দরিদ্রতা। এ কারণে দেশের মানুষের একটি বড় অংশ এখনও মৌলিক প্রয়োজনীয়তা পূরণে অক্ষম। এমন বাস্তবতায় দেশে আবারও বেড়েছে দরিদ্রতার হার। বিবিএসের জরিপের ফলাফলে এই চিত্র উঠে এসেছে, যেখানে বলা হয় দরিদ্রের হার 18.7% থেকে বেড়ে দাঁড়িয়েছে 19.2%। জরিপ বলছে সার্বিকভাবে দেশে দরিদ্রতার হার বাড়লেও গ্রামে কমেছে। অন্যদিকে শহর এলাকায় দরিদ্রতা বেড়েছে 1.8%। ইতিপূর্বে শহরে দরিদ্রের হার ছিল 14.7%, এটি এখন বেড়ে দাঁড়িয়েছে 16.5%। আমরা কিন্তু হুট করে কিন্তু কম্পারিজনটা করে ফেলিনি, কারণ 22-এর সার্ভেটা আসলে অনেক চেঞ্জ ছিল কি আপনি নিজেও জানেন। আমরা স্যাম্পল সাইজে চেঞ্জ ছিল, রেসিডেন্সিয়াল চেঞ্জ ছিল, ক্যাপে মেথড ছিল, হিউজ রিগরাস ফিল্ড মনিটরিং ছিল, তারপরে সার্ভে ম্যাথোলজিতে চেঞ্জ ছিল। এই ইমপ্রুভমেন্টের কারণে আমরা পভার্টি লাইনটা নতুন ড্র করেছি 22 সালে। দরিদ্রের হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগে 26.6%, আর সবচেয়ে কম চট্টগ্রাম বিভাগে 15.2%। রংপুরে দরিদ্রের হার 25%, রাজশাহীতে 16.3%, সিলেটে 18.5%, ময়মনসিংহে 22.6%, খুলনায় 17.1%, আর ঢাকা বিভাগে দরিদ্রের হার 19.6%। যে এক্সট্রিম পভার্টির রেটটা ডিক্লেয়ার করা হবে না, এটা ক্লাব করে দেওয়া হয়েছে যে আপনি এক্সট্রিম পভার্টি যদি ইন্টারভেনশন নিতে চান এইভাবে নেন, আর রেট জানার দরকার নেই। আর আমি মনে করি যে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ যদি মডারেট পভার্টি বা পভার্টি প্রোন এরিয়াতেও ইন্টারভেন করে, এক্সট্রিম পভার্টির এমনি চুয়ে পড়বে। সরকারের জন্য যে ইন্টারভেনশন নেওয়া দরকার, মানে যেই এলাকার জন্য যে বিষয়ের জন্য কর্মসূচি বা প্রকল্প বা সাপোর্ট দেওয়া দরকার, সেটার জন্য মূল একটা কাজ হিসাবে ব্যবহার করা যাবে। বিবিএসের দরিদ্র মানচিত্রে দেখা যায় দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা মাদারীপুরের ডাসার, যেখানে দরিদ্রের হার 63.2%। 2010 সালের সার্ভে এই উপজেলায় দরিদ্রের হার ছিল 46.6%। এছাড়া দেশের সবচেয়ে ধনী এলাকা ঢাকার পল্টন। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। এখনও পণ্য রপ্তানিতে এলসি খুলতে জটিলতায় পড়তে হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, BKMEA। সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে সাক্ষাৎ শেষে এই কথা জানান সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম। ব্যাংক কিন্তু তাদের কাছে এদের কোনো এরা যদি কোনো অন্যায় করে সেটা ধরার কোনো সুযোগ বাংলাদেশ ব্যাংকের কাছে থাকছে না। তো এই জায়গাটা নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক বাইং হাউসগুলি যদি কোনো ইরেগুলার প্র্যাকটিস করে সেখানে বস্ত্র দপ্তরকে বিষয়গুলি দেখার জন্য তারা অনুরোধ জানাবে। একই সাথে ফ্রেট ফরওয়ার্ড এবং শিপিং লাইন যদি কোনো অন্যায়ভাবে উইদাউট অ্যাপ্রুভাল গুডস দিয়ে দেয়, সেখানে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করার জন্য অনুরোধ জানিয়েছি। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের সামান্য উত্থান হলেও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে এই সপ্তাহের লেনদেন।
বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে 0.38 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 5,112 পয়েন্টে। পাশাপাশি এদিন মোট লেনদেন হয়েছে প্রায় 390 কোটি টাকা। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 120টির, কমেছে 219টির এবং অপরিবর্তিত রয়েছে 56টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক CASPI কমেছে 38 পয়েন্ট। তবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় 9 কোটি টাকা। চাহিদা ও লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি আলু চাষ করে বিপাকে পড়েছেন কুড়িগ্রামের কৃষক। বাজার মূল্য কমে যাওয়ায় উৎপাদন খরচের অর্ধেক দামে বিক্রি হচ্ছে আলু। আর এই পরিস্থিতিতে মালয়েশিয়া নেপালে যাচ্ছে এখানকার আলু। রপ্তানির সুযোগ তৈরি হওয়ায় লোকসান কমাতে পেরে খুশি কৃষক। হুমায়ুন কবির সূর্যের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় 7,500 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি সম্প্রসারণ বিভাগ। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উৎপাদন হয়েছে 9,000 হেক্টর জমিতে। চাহিদার তুলনায় বেশি আলু চাষ হওয়ায় দরপতনে লোকসানের মুখোমুখি কৃষক। উৎপাদন খরচ কেজিতে 15 টাকা হলেও 10 থেকে 12 টাকা কেজিতে আলু কিনছেন পাইকাররা। উৎপাদন খরচ না ওঠায় জমিতেই আলু ফেলে রাখছেন কৃষক। কুড়িগ্রামে গতবারের তুলনায় অনেক বেশি আলু চাষ হয়েছে, এই কারণে আলুর বাজার কুড়িগ্রামে প্রচুর কম এবং সারা বাংলাদেশে আলুর বাজার কম। আমাদের এখানে ভূমি হলো 30 শতক, খরচ গেছে প্রায় 40,000, এখন অর্ধেক টাকায় উঠতেছে না। এ পরিস্থিতিতে মালয়েশিয়া ও নেপালে আলু রপ্তানির কারণে দাম সামান্য বেশি পাওয়ায় কিছুটা স্বস্তিতে কৃষক। লাভ না হলেও কিছুটা লোকসান কমাতে পেরে খুশি তারা। এখন আবার আলুটা বিদেশে কিছু রপ্তানি হচ্ছে বিদায় কৃষকের বুকে আশার সঞ্চার জেগেছে। এভাবে যদি আগাম আলুগুলো যদি বাইরে রপ্তানি হয় তাহলে কৃষক হয়তো বা কিছু পয়সা পাবে। 26 জানুয়ারি থেকে আলু রপ্তানি শুরু হয়েছে। আমার এক লোক আছে, এক বন্ধু মানুষ, তার সঙ্গে যোগাযোগ করে আমাদের 3 ট্রাক গেছে, এখনো আর কি আজকেও 2 ট্রাক লোড হবে। এই সাদা আলুটা যদি ইনপোর্টে না যেত তাহলে মনে করো যে জমিতে চাষ দিয়া অন্য কৃষক আবাদ করত। দাম বাড়াতে সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে আলু চাষে আগ্রহ হারাবেন কৃষক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের সাথে চুক্তি করেছে সোনালী ব্যাংক পিএলসি। এর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ঘরে বসেই বিভিন্ন সেবার ফি প্রদান ও চার্জ জমা দিতে পারবেন। মিরপুরের প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের কনফারেন্স রুমে এই চুক্তি সই করেন সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রায় পোদ্দার। এ সময় দেশব্যাপী প্রাথমিক শিক্ষকদের অনলাইন ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। কল্যাণ ট্রাস্টের সার্ভিসটা একটা আইটি বেসড, একটা সফটওয়্যার বেসড সলিউশন আমাদের সামনে আসলো। আমরা জানি এই বিষয়গুলো দুইটা দিক নিশ্চিত করে। একটা হচ্ছে সেবা গ্রহীতা, তাদের একটা ইজিনেস, সহজে তারা সেবাটা নিতে পারেন একটা দিক। আরেকটা দিক স্বচ্ছতা। তো এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। সরকারি সিস্টেমে যেহেতু এগুলো করা গেছে, তাদের ব্যাংক কি করতে না পারার কোনো কারণ নেই। তো আশা করি যে ভবিষ্যতে আমরা উন্নত সার্ভিস দিব, ডিজিটাল সার্ভিস, এবং এইটাই মিশন নিব যে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে হিউম্যান ইন্টারফেস মিনিমাম হবে। মানুষ থাকবে না, সিস্টেমই মানুষ হিসেবে কাজ করবে। এই ছিল বিজনেস টাইমে। ধন্যবাদ সবাইকে।